সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে আমি আলোচনা করছি। আপনারা জানেন বাংলাদেশে নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাথমিক থেকে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষকরা আছেন। আমি এক কথায় বলতে চাই, প্রথমেই সবারই বেতন কাঠামো আমাদের এশিয়া বা সাউথ এশিয়ার যে কোনো দেশ থেকে কম। সবচাইতে সর্বনিম্ন অবস্থায় আছে বেসরকারি শিক্ষকরা, এমপিওভুক্ত অথবা এমপিও বিহীন। এই শিক্ষকরাই বেতনের দিক থেকে সবচাইতে কম অবস্থায় আছে। আপনারা জানেন আমাদের এমপিওভুক্ত শিক্ষক আছেন ৯৭ ভাগ, আর ৩ ভাগ শিক্ষক আছেন সরকারি। যাই হোক, এমপিওভুক্ত শিক্ষকরা প্রারম্ভিক যে বেতন তাদের 11 গ্রেডে মাধ্যমিক পর্যায়ের ১২,৫০০ টাকা এবং তার সাথে কিছু ভাতা টাতা দিয়ে ১৪,০০০ সামথিং তাদের বেতন হয়। আর সবচাইতে বেতন কাঠামো ভালো, যেমন এশিয়ার মধ্যে সিঙ্গাপুর, সৌদি আরব, কুয়েত, কাতার, চীন, জাপান, এসব দেশে ৪ থেকে ৫ লক্ষ টাকা মাধ্যমিক শিক্ষকরা প্রারম্ভিক বেতন পায়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, পাকিস্তানেও, সেখানেও প্রারম্ভিক বেতন ৩০,০০০-এর উপরে, ৫০, ৬০, ৭০,০০০ টাকা পর্যন্ত। আমাদের এখানে ১৪,০০০ বা এরকম বেতন পেয়ে একজন শিক্ষক যখন তার জীবন শুরু করেন, তখন সে কীভাবে তার সংসার সামলান। একজন অভিভাবক তার সন্তানকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়ান অনেক আশা নিয়ে, যে এই ছেলে এক সময় চাকরি করে ছেলে বা মেয়ে এই সংসারের হাল ধরে। তা ১৪,০০০ টাকায় কি এই সংসারে হাল ধরতে পারেন? আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রশ্ন রাখছি। এরপরে বৃদ্ধি পেতে পেতে হয়তো বা ১৬,০০০ টাকা স্কেল, ২২,০০০ টাকা স্কেল যান অনেক পরে। তারপরেও কি এরা কি এই শিক্ষকরা কি সংসারে হাল করতে পারেন? তাদের যদি ২-৩ জন ছেলে মেয়ে থাকে, তারা লেখাপড়া করে, খাওয়া দাওয়া সহ, এটা কি সম্ভব? তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হোক বা আরও উচ্চশিক্ষা যে সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানেও কিন্তু বেতন কাঠামো খুব যে ভালো তা নয়, তাও কম। এবং আমাদের দেশের শিক্ষা পদ্ধতি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলো ৯৭ ভাগ, সরকারি বিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠান তার ৩ ভাগ। এখানে তাদের জন্য যে খুব একটা অনেক বেতন তা না, তারপরেও তারা মোটামুটি একটা পর্যায়ে আছেন সরকারি যারা শিক্ষক। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক এবং এমপিওর বাইরে যারা আছেন, নন এমপিও, অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি, তাদের অবস্থা তো আরও করুন। যেমন আমাদের দেশে অনার্স মাস্টার্স যারা শিক্ষক আছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, তারা অনেক অনেক প্রতিষ্ঠানে টাকাই পান না, নামমাত্র কিছু টাকা কেউ কেউ পান, যেটা এখানে উল্লেখ করাও আমার সম্ভব নয়। তাহলে
দেশ যেহেতু শিক্ষায় অগ্রসর হতে চায়, শিক্ষার মান উন্নয়ন করতে চায়, শিক্ষা নিয়ে কত না কি হচ্ছে, নতুন শিক্ষাকরণ হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে, এ নিয়ে স্বপ্ন দেখছে জাতি। কিন্তু শিক্ষকের এই অবস্থায় যদি থাকে, তাহলে আপনার কিভাবে স্বপ্ন দেখেন? আমি এখানে কিছু কথা না বললেই পারছি না। যারা কর্তৃপক্ষ আছেন, মন্ত্রী থেকে আরম্ভ করে শিক্ষামন্ত্রী বা অন্য যারা আছেন, শিক্ষা মন্ত্রণালয়ের যারা পরিচালনা করেন, তাদের কাছে প্রশ্ন। আপনারা বলেন, অনেকবার আপনারা বিভিন্ন সভায় আলোচনা করেছেন, যেটা সত্যিই আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা কিন্তু বিভিন্ন সভায় আপনারা বলেন যে শিক্ষকদের বেতন আসলেই কম, তারা খুব কষ্টের মধ্যে আছেন। কিন্তু আপনারা বলেন এবং আপনারা এই জিনিসটা অনুধাবনও করেন, বোঝেন, কিন্তু সমাধান হচ্ছে না কেন? এই সমাধানের জন্য আপনাদের কি আদৌ আন্তরিকতা আছে? আমার তো মনে হয়নি। আপনারা কি ঊর্ধ্বতন, আপনাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে কি আপনারা এই বিষয়ে আলোচনা করেন? যদি আপনারা এর সমাধান করতে না পারেন, তাহলে ওই যে পদে আছেন এখানে থেকে শুধু শুধু অভিশাপ নিয়ে লাভ কি? আপনি তো পরিচালনা করতে পারছেন না। শিক্ষকদের সম্মানজনক বেতন দেবেন না, সম্মানজনক না, বাঁচার জন্য একেবারে মিনিমাম যে একটা মানুষের বাঁচার জন্য একটা সংসারের অর্থটা প্রয়োজন, সেটা শিক্ষকরা পান না। তাহলে এটা দিতে আপনি সক্ষম না, আপনি এটা পাচ্ছেন না দিতে। শুধু মিডিয়ার সামনে প্রশ্ন করলে বলেন, অনেক সুন্দর সুন্দর কথা আপনারা বলেন, কিন্তু এই কথায় তো আর কারো পেট ভরে না। আপনারা মাধ্যমিক শিক্ষক হোক বা উচ্চ মাধ্যমিক বা বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এমপিভুক্ত আছেন, এদেরকে অনতিবিলম্বে তাদের বেতন কাঠামো এবং বেতন বৃদ্ধি করতে হবে। কীভাবে বাড়াবেন? অনেক পথ আছে। আপনারা এখানে বাড়ি ভাড়া যেটা সরকারি স্কেল অনুযায়ী আছে, এটা পারেন দিতে, অন্যান্য ভাতাদি পারেন দিতে, তাতে হয়ে যায়। আর একটা হলো সমাধান হলো জাতীয়করণ। এখানে আর লাভটা হলো কি, এখানে শিক্ষার্থীরাও সুবিধা পায়। জাতীয়করণ হলে শিক্ষার্থীরাও একটা বড় ধরনের আর্থিক সুবিধা পাবে। অতএব এখানে আপনাদের মনোনিবেশ করতে হবে। আর একটা বিষয়ে আমি এতক্ষণ যেটা বললাম, শিক্ষকের যে দুঃখ কষ্টের কথা, তবে এটা শুধু যে শিক্ষকদের জন্য বলছি তা নয়, শিক্ষার্থীর জন্যও কিন্তু প্রয়োজন আছে। আপনারা অনেক বিভিন্ন প্রজেক্ট আছে, উন্নয়নের জন্য বড় বড় প্রজেক্ট আছে, বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা আপনাদের ব্যয় হচ্ছে। তাহলে এই শিক্ষায় ব্যয় করতে অসুবিধাটা কোথায়? এখন এখানে অসুবিধা আমার মনে হয় যে শিক্ষকরা অত টাকা পাবে, এটা হয়তো আপনাদের ভালো লাগে। শিক্ষকরা তো ভালো খাবে দাবে, ভালোভাবে বাঁচবে, সেটা হয়তো বা আপনাদের কাছে এটা ভালো লাগছে না, যার ফলে এটা আপনারা চান না। মন্ত্রী মহোদয় আছেন, অন্যান্য আপনারা যে এরই হোক, সরকার প্রধান, তার কাছে বলতে পারেন, কথা বলেন, এবং যেভাবেই হোক আপনারা কথা বলে এটা একটা সমাধান করেন। আর না হয় এই পেশায় আকর্ষণ ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। এই পেশা, এখানে মেধাবীরা আসতে চায় না, আগামীতে কেউ আসবে না। আপনার শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, শূন্য থাকবে, শিক্ষক শূন্য প্রতিষ্ঠান থাকবে,
শিক্ষার্থী থাকবে, শিক্ষক পাবেন না। তারা অন্য পেশায় যাবে, অন্য যে কোনো কাজ করবে, উদ্যোক্তা হবে। অতএব এখনো সময় আছে। শিক্ষকদের মানোন্নয়ন অর্থাৎ আর্থিক মানোন্নয়ন করতে হবে, এটাই আমার সর্বশেষ কথা। সেটা কিভাবে করবেন সেটা আপনাদের বিষয়। তবে শিক্ষকদের আর্থিক যে সুবিধা আছে এটা অবশ্যই বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ।